সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক। সবুজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, সহ আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় দর্শক, অতিথিদের কাছ থেকে আমরা ফ্যাসিবাদ নিয়ে আলোচনা শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত 16 বছরের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি। খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 তত্ত্বাবধায়ক সরকারের জারি করা প্রয়োজনীয় সব অধ্যাদেশ সংবিধানের 15তম সংশোধনীতে অন্তর্ভুক্ত হবে। বিদেশি ঋণ পরিশোধে কোনো দেশই বাংলাদেশের মতো নিয়মিত নয়, অর্থমন্ত্রী মুহিত। 2010 সমুদ্র, রেল, সড়ক পথ ব্যবহারে মতৈক্য বাংলাদেশ ও ভারতের। 4 মাসে বাজেট ঘাটতি 1089 কোটি টাকা। 2011 বরাদ্দ থাকার পরও ঝুলে আছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প। 2012 জাবিতে ছাত্রলীগের কর্মীদের মারধরে ছাত্র হত্যার ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস, শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগ। 2013 নিশ্চল ওষুধ প্রশাসন অধিদপ্তর। 2014 চট্টগ্রামের লৌহ ও ইস্পাত শিল্প কার্যালয় গুটিয়ে নিচ্ছেন খেলাপি ব্যবসায়ীরা। 2015 গঙ্গা ব্যারাজ প্রকল্প ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই নির্মাণের উদ্যোগ। 2016 পোশাক শিল্পে অধিকাংশ শ্রমিকই অদক্ষ। 2019 6 মাসে রাজস্ব ঘাটতি 24,000 কোটি টাকা। 2020 দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংকের প্রকল্প, দারিদ্র্য পীড়িত এলাকায় অর্থ পৌঁছায় সবচেয়ে কম। ভ্যালু ইন পেরিল বিকামস পাবলিক হেলথ থ্রেট। 2021 আওয়ামী লীগ লিডার্স হেল্ড ফর টর্চারিং কপড রিলিজ। 2022 গ্রামীণ নেটওয়ার্কের নামে পণ্য আমদানিতে প্রতারণা। 2023 সংসদে সমালোচনা, শেয়ার বাজার, রিজার্ভ রেমিটেন্স নিয়ে অর্থমন্ত্রী নীরব কেন? গভর্নমেন্ট গেটস হার্শিয়ার অন অপোজিশন ডিসেন্ট HRW। অ্যাডভোকেট মেজবাবের কাছ থেকে শুনতে চাই। 9 সালের একটি সংবাদের শিরোনাম, দৈনিক প্রথম আলোর সংবাদ ছিল, তত্ত্বাবধায়ক সরকারের জারি করা প্রয়োজনীয় সব অধ্যাদেশ সংবিধানের 15তম সংশোধনীতে অন্তর্ভুক্ত হবে। এটি দৈনিক প্রথম আলো এই সংবাদটি প্রচার করেছিল। এই সংবাদটি আসলে, এই ঘটনাটি আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা করা হয়েছিল যে যাতে তৎকালীন সরকারকে স্থায়িত্ব করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই সন্নিবেশিত করা এবং শেখ হাসিনার সাম্রাজ্যবাদিতা, এক না একতন্ত্র, এগুলোকে যেভাবে যোগ করা যায়, যেভাবে সে একক ক্ষমতার অধিকারী হয় এবং আওয়ামী লীগের বাইরে কেউ যেতে না পারে এবং সমস্ত অন্যায় এবং এক কেন্দ্রিক পাওয়ার যে ইউজ, সেটার জন্যই, এবং যার কারণেই এটি করা হয়েছিল। এর ফলে আমাদের রাজনীতিতে কোন ধরনের সংকট সৃষ্টি হয়েছিল? আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিটা হারিয়ে যাওয়ার গেল এবং একটা নির্বাচন, সে একক নির্বাচন চলে আসলো। সরকার ক্ষমতায় থেকে নির্বাচনের পথটি সুগম হলো এবং শুধু তাই না, এবং নির্বাচনের নামে একটা প্রহসন হলো। সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হলো। আইনি বৈধতা বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কি এটি করা হয়েছিল, না আইনকে উপেক্ষা করা হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে? এটা তো আসলে প্রথমে এরকম হওয়ার কথা ছিল না। এটা তো পরবর্তী শেখ হাসিনা একক সিদ্ধান্তেতেই এগুলো আসে।
যখন এক দলীয় অথবা এক ব্যক্তির পাওয়ারে এটা ইউজ হয়, তখন আর সেই গণতন্ত্র থাকে না সেখানে। সেই জন্য আইনের শাসনের জন্য আইনের প্রক্রিয়াটা থাকা দরকার, যে আইনের প্রতি শ্রদ্ধা, আইন চলবে, আমি সারা দেশের মানুষের অধিকার থাকবে, কিন্তু আমি সবার অধিকার কেড়ে নিব এবং আমি হব একক ক্ষমতার অধিকারী এবং আইনকে ব্যবহার করে বা আইনকে আদালতকে ব্যবহার করে। ব্যবহার করে। এটাই হচ্ছে ফ্যাসিস্টের কাজ, যে আইনকে ব্যবহার করে নিজের মতো নিজের চালাবো এবং বলবো যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে, তারপরে এটাও করতেছি সেটা করতেছি, দেশের আইনের শাসন আছে, মিথ্যাচার যেটা দিয়ে করা সেটাই। এবং এটির মাধ্যমেই কি কার্যত আসলে ফ্যাসিবাদের বিকাশ বা ফ্যাসিবাদের এগিয়ে চলা শুরু হয়েছিল কিনা? হ্যাঁ, এটার মাধ্যমেই তো ফ্যাসিবাদের এটার বিকাশটাই এখান থেকে। এরপরে মানে ফ্যাসিবাদের ইতিহাস কি এরকমই যে আসলে যে কোনো রাষ্ট্রের নির্বাচনকে বন্ধ করে দেয়া বা সঠিক নির্বাচনের পথকে বন্ধ করে দেয়া? হ্যাঁ, আর শুধু নির্বাচন না, এই একই সাথে তো অন্যান্য যেমন আইনের আপনার আদালতগুলোকে ব্যবহার করা, তারপরে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, যে মৌলিক অধিকার সেটা থেকে বিচ্ছিন্ন করা, বিরোধী দলকে নির্যাতন করা, তারপরে কথা বললে তার কণ্ঠ রোধ করে দেওয়া এবং জেলে পড়া, এটাই তো ছিল তাদের নিত্যদিনের কাজ। জি জি জি। কামাল উদ্দিন সবুজ, আপনার নজরে আনতে চাই 2011 সালের একটি খবর, বরাদ্দ থাকার পরও ঝুলে আছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প। আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে এবং সাইনবোর্ড লাগানো আছে যে ভিক্ষুক মুক্ত এলাকা। ঠিক ওই সাইনবোর্ডের নিচেই কিছু মানুষ ভিক্ষা করছে, অথচ সরকারের খাতায় কিন্তু এটি ভিক্ষুক মুক্ত এলাকা এবং ওই এলাকায় যারা ভিক্ষা করে থাকে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এরকম সরকারের খাতায় দেখানো হয়েছিল। 2011 সালের খবর এটি, এবং এই খাতে সরকারের একটি বড় বরাদ্দও থাকে। তাহলে যদি ঝুলেই যায় বরাদ্দ থাকার পরও, তাহলে বরাদ্দ কই যায়? বরাদ্দ তো আসলে ফেরত যাওয়ার রীতি কি আপনি দেখেছেন? পুনর্বাসন কর্মসূচির নামে যেসব প্রোগ্রাম নেওয়া হচ্ছে এগুলো আসলে সবই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে টাকা লুট করার একটা ফন্দি। আসলে সত্যিকার অর্থে যারা ভিক্ষুক বা তাদেরকে যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বা একটা রাষ্ট্রীয় আমাদের যে দায়িত্ব বা একটা সরকারের যে দায়িত্ব থাকে তাদেরকে পুনর্বাসন করা, বা তারাও যে মানুষ বাংলাদেশের এবং তাদেরও যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক অধিকারগুলি নিশ্চিত করতে হবে যেটা আমাদের সংবিধানে আছে, এগুলো কোনো কিছুরই কোনো ধার ধারতেন না। এগুলো হচ্ছে টাকা বিভিন্নভাবে বরাদ্দ করা করে লুটপাট করা, সেগুলো ভিক্ষুকদের টাকা না, ভিক্ষুকের নামে সরকারি টাকা ভিক্ষুকদের নামে করতো। কিন্তু কথা হচ্ছে যে ভিক্ষুকদেরকে যদি ওইভাবে পুনর্বাসনই করা হতো তাহলে বাংলাদেশে আমরা কেন এখনো রাস্তাঘাটে, বিভিন্ন ফুটপাতে, বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের নিচে মানুষকে রাতকে শুয়ে থাকতে দেখি? তাহলে কোথায় ভিক্ষুক মানে পুনর্বাসন কর্মসূচি? এখন পর্যন্ত তো এটার জন্য কার্যকর কোনো কিছু দেখলাম না। বাংলাদেশটাকে তো বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোনো নির্বাচন নাই, সেখানে কোনো মানুষের মৌলিক অধিকার নাই, সেখানে মানুষ গুমের শিকার হচ্ছে, সেখানে মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হচ্ছে, সেখানে ভিক্ষুকদের প্রতি তাদের এত সমবেদনা জাগার কোনো কারণ তো আমরা দেখি নাই। তো কাজে আজকে যে বিষয়টা লুটের যে রাজত্ব কায়েম করেছিল, যা ভিক্ষুকদের জন্য কত টাকাই তারা বরাদ্দ করেছিল, কিন্তু বাংলাদেশের যে লক্ষ কোটি টাকা গত 16 বছরে 17 বছরে যে পাচার হয়ে গেছে, যেগুলো আমরা এখন মিডিয়াতে দেখি, এই যে আপনি দেখেন শুধু এই যে টাকাগুলি যদি আমরা লুটপাট না হতো, এই টাকাগুলো যদি দেশের জন্য থাকতো, জনগণের জন্য থাকতো, এরকম ভিক্ষুক কেন, আমরা সবাই অনেক ভালো থাকতে পারতাম সর্বোপরি থাকলে। কিন্তু এই রিলেটেড আরেকটি বিষয়, আরেকটি সংবাদের শিরোনাম সংবাদ আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে যে বিদেশি ঋণ পরিশোধে কোনো দেশই বাংলাদেশের মতো নিয়মিত নয়। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন। তাহলে আমাদের ঋণের বোঝা দিনকে দিন এত বেড়েছিল কেন? ঋণের পরিমাণ তারা তো হয়েছে কি, বাংলাদেশের আপনি যখন নিজস্ব তহবিলটা লুটপাট করে ফেলবেন তখন তো আপনি আর দেশের যে একটা বাজেট প্রণয়ন করা বা দেশের যে বিভিন্ন চাহিদা আছে সেখানে এগুলো টান পড়বে, এবং সেটাই হচ্ছে। আপনি দেখেন না, প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে 10,000 কোটি টাকা ঋণ নিয়েছে, কিছু টাকা হয়তো পরিশোধ করলো, এটা তো পরিশোধ না। যদি তাই হতো, তাহলে আমাদের যদি সব কিছু রেগুলারাইজই থাকতো, তাহলে বাংলাদেশ যে আজকে যে জায়গায় দাঁড়িয়েছিল 5 তারিখের আগ পর্যন্ত, তাহলে এই অবস্থা কেন হলো? বাংলাদেশের আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ
10-এর নিচে নেমে গেছিল, মানে তারা দাবি করতে 5-6-7 নেমে গেছিল। এখন দেখেন গত 3 মাস এই গভর্নমেন্ট আসছে, 5 মাসও হয় নাই, পুরো $26 বিলিয়ন অতিক্রম করেছে। শুধু আপনার চুরির জায়গাটা কিছু কিছু জায়গায় বন্ধ করেছে, এতে কয়েক মাসে $26 বিলিয়ন হয়ে গেছে, এবং এর মধ্যে ঋণও পরিশোধ করেছে এই গভর্নমেন্ট, আপনারা জানেন কিছু কিছু দিন। তাহলে অন্য জায়গায় তো অনেক জায়গায় তো এই গভর্নমেন্ট তো হাতও দিতে পারে না, দিচ্ছে, কারণ এটা তো ইন্টারিম গভর্নমেন্ট। বাংলাদেশের মানুষের যে টাকা সেটাই যখন আপনি লুট করে বিদেশে পাচার করে দিবেন, তখন আপনি বিদেশ থেকে আপনি ঋণ এনে সে আবার ঋণের টাকাও তো মেরে দিচ্ছে, ঋণের টাকাও কিন্তু মেরে দিচ্ছে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে। ওখানে ঋণের টাকাও আপনি জানেন যে অনেক বড় বড় মেগা প্রজেক্ট করেছে, সেগুলো বিভিন্ন ঋণের এসব টাকা মেরে দিচ্ছে। তাহলে বাংলাদেশকে ফোকলা বানানো হয়েছে। তো কাজেই এইসব কথা তো এগুলো হলো বলা আর কি, এগুলো হলো সব মানে এক ধরনের ভেলকিবাজির মতো আর কি। এগুলো তারা এটা একটা মনে করছে যে একটা দেশ নিয়ে, বাংলাদেশের 18-20 কোটি মানুষ নিয়ে একটা মানে একটা প্রতারণা, এক ধরনের একটা দেশকে, একটা স্বাধীন সার্বভৌম দেশকে মনে হয় যেন বিশ্বের বুকে তারা একটা হাস্যকর দেশে, একটা ডিসফাংশনাল দেশে পরিণত করে দিয়েছে। অ্যাডভোকেট মেজবা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2012 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের মারধর, ছাত্র হত্যার ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস, শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ ছিল বিগত আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী, এবং এই গুন্ডা বাহিনীকে দিয়েই লেলিয়ে দিয়েছে সারা বিভিন্ন জায়গায়। এটা সারা সমস্ত বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লায়, এমনকি টেন্ডারবাজি, এগুলো ছাত্র সংগঠনের মূল লক্ষ্য তো হচ্ছে তারা লেখাপড়া করবে, মানে দেশের শান্তির রাজনীতি কীভাবে দেশটাকে গড়বে সেই লক্ষ্যে করা। কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনটা ছিল ছাত্রলীগ, এদের সাথে ওই পিস্তল আর হুন্ডা আর পিস্তল এরকম মার্কা মানে রাজনৈতিক দর্শন, অর্থাৎ ছাত্রলীগকে তারা এতটাই গুন্ডা বাহিনী, অর্থাৎ যে সে মুজিব বাহিনীর মতো অথবা রক্ষী বাহিনীর মতো এমনভাবেই তারা আগায় নিয়ে আসছিল যে তারা ধরাকে সরা জ্ঞান করত। এবং এই দেশে শিক্ষকদের বলেন, ইভেন অনেক মসজিদের ইমাম সাহেব কী বক্তব্য দিচ্ছেন, সেই ইমাম সাহেবকে অনেক সময় দেখা গেছে ছাত্রলীগ অথবা তাদের লোকজন আক্রমণ করেছে। ছাত্রলীগকে তারা ক্ষমতার ঢাল হিসেবে বা ক্ষমতার একটা কি বলে বর্ম হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, সেটা তো করতেই, কারণ তাদের কাছে অস্ত্র আছে, টাকা আছে, বোমা আছে, কিন্তু যদিও অদ্যাবধি দুর্ভাগ্য যে তাদের কিন্তু সেই অস্ত্রগুলো অদ্যাবধি উদ্ধার হয় নাই, এবং তাদেরকে গ্রেপ্তারও সেভাবে করা হয় নাই। তাদের যেই চরিত্র সেটা এই দেশবাসীকে প্রচণ্ডভাবে হয়রানি করেছে। কামাল উদ্দিন সবুজ, আপনার নজরে আরেকটি সংবাদের শিরোনাম আনতে চাই। সংসদের সমালোচনা, শেয়ার বাজার রিজার্ভ রেমিটেন্স নিয়ে অর্থমন্ত্রী নীরব কেন? দৈনিক বণিক বার্তার একটি খবরের শিরোনাম ছিল। লুটপাটের রাজত্বের মধ্যে শেয়ার বাজার ছিল অন্যতম একটা প্রধান মানে অঙ্গন, যেখান থেকে কিছুদিন পরপরই লুট হইতো, এবং তারা এই শেয়ার বাজারটাকে কিন্তু তারাই তো শেয়ার বাজারে ব্ল্যাক মানি টোটাল জিনিসটাই করার একটা সুযোগ, হ্যাঁ, তারা ব্ল্যাক মানিগুলো দিয়েছে, কিন্তু দিয়ে সেই ব্ল্যাক মানিও কিন্তু মানে ক্রনিক ক্যাপিটালিজম যেটা বলে তাদের লোকজন এগুলো বেসিক্যালি করতো, কারণ অন্য মানুষের তো ব্ল্যাক মানি করার তেমন সুযোগও ছিল না। তো যারা স্মাগলিং করতো বা মনে করেন বিভিন্নভাবে ব্ল্যাক মানির মালিক হয়েছে, তারা তো সরকারের প্যাট্রোনাইজেশন, তখন বিগত সরকারের প্যাট্রোনাইজেশনে কাজগুলি করতো, এবং তাদের লোকগুলোই করেছে। এবং শেয়ার বাজারে দেখেন এই যে সাধারণ মানুষগুলি, অনেকে কি আমরা জানি যে সাধারণ যে মানুষ, তারা কিছু মানে লাভের আশায় তারা মানে পুঁজি, তারা এমন জায়গা জমি বিক্রি করে দিয়েছে। তাদের দেখা গেছে যে ছোট একটু অন্য জায়গায় ইনভেস্টমেন্ট ছিল, সেই জায়গা থেকে টাকাটা উইথড্র করে তারা আপনার এখানে ইনভেস্ট করেছে। টোটালি তারা সর্বশান্ত হয়ে গেছে এই মানুষগুলি, এবং পরবর্তী পর্যায়ে তারা তাদের বাড়িঘর বিক্রি করার মতো উপক্রম হয়েছে। সবগুলি প্রজেক্টের, যেগুলি আমাদের বৈদেশিক ঋণের প্রজেক্ট বলেন, বাংলাদেশের গভর্নমেন্টের মানে স্বতন্ত্র প্রজেক্ট বলেন, বা বাংলাদেশ গভর্নমেন্ট এবং আপনার বিদেশি ঋণ কম্বাইন্ড প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চারে বলেন, সবগুলি জায়গা থেকে কিন্তু লুটই হচ্ছে। আমাদের প্রায় 1 কোটি বা 1 কোটির বেশি লোক বিদেশে থাকে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি আমি, এদেরকেও তো তারা অপমান করেছে। এদের দেশে আসতে তাদেরকে হ্যাসেল করা হতো এয়ারপোর্টে, তারপরে তাদেরকে প্রতি কোনো অথচ তাদের টাকা দিয়ে রিজার্ভকে তারা
মানে সচল রাখার চেষ্টা করতো, যদিও সেখান থেকে লুট হয়ে গেছে। তো এই যে গভর্নমেন্ট সর্ব জায়গায় থেকে তাদের যে মানুষের যে এবং দেশে বিদেশে বাংলাদেশের মানুষের যে আস্থা উঠে গেছে, শুধু বাংলাদেশের মানুষের না, বিদেশি মানুষ বিদেশিদেরও তো আস্থা উঠে গিয়েছে। বিদেশি বিনিয়োগও আস্থা, বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছিল না, কারণ জানেন সব জায়গায় লুট হচ্ছে এবং এখানে কোনো পরিবেশই নেই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, কোনো কিছু নাই। কোন পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আমরা তো আপনাদের মতো নাগরিক সমাজ থেকে এর প্রতিবাদ করতে দেখিনি। প্রতিবাদ কেন করেননি আসলে? কোনো কথা বলা যেত না সেখানে, ঠিক মতো। এখন যেরকম অনেক কথা বলা যাচ্ছে, এখন আপনি এখানে প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে পারবেন। ওই নাগরিক সমাজটা তাদেরই পেইড লোকগুলি ওই বা একটা দলীয় কর্মীর মতো আচরণ করতো। তারা কিন্তু সরকারের এই ধরনের কর্মকাণ্ডগুলি, অবৈধ কর্মকাণ্ড, তাদের যে ফেসিস্ট কর্মকাণ্ড, এগুলোর সমালোচনা তো করতোই না, তারা বরং এগুলো সহযোগী হয়েছে। আপনি যদি অনুসন্ধান চালান এটাই খুঁজে পাবেন আপনি, কোনো না কোনোভাবে। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো ব্যবসা পেয়েছে, কেউ হয়তো ব্যাংকের লোন পেয়েছে, আমি বিস্তারিত যাচ্ছি না। এর বাইরে যে নাগরিক সমাজের কথা বলছেন, এটা এদের সংখ্যা খুবই কমে গেছিল। মানুষের তো কোনো বাক স্বাধীনতা ছিল না, আপনাদের মানুষ গুম হয়ে যেত ভাই, মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতো। মানুষ তখন এইসব দেখে মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে মানুষ অনেকটা ঘরে ঢুকে দেওয়ার মতো। এর মধ্যেও যে কিছু কিছু প্রতিবাদ হয় নাই তা না, হয়েছে। আমরা সাংবাদিক হিসেবে আমরা বিভিন্ন সময় আমরা নিজেরাও প্রতিবাদ করেছি, সেটাও কিন্তু করেছি আমরা। সেটা হচ্ছে আমরা কি যেভাবে করার উচিত ছিল বা করা দরকার ছিল অতটা করতে পারি নাই, কিন্তু তারপর আমরা করেছি। যেমন আমাদের অনেক সাংবাদিক দেশ ছাড়া হয়ে গেছে, তারা কিন্তু বাইরে থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনি জানেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা যেহেতু দেশ ত্যাগ করে চলে গেছেন, তাদের পক্ষে কথাগুলি বলা সম্ভব ছিল। ধন্যবাদ। না, আমরা আমাদের মতো করেছি, কিন্তু এগুলো করতে যাই কিন্তু তারা নানা ধরনের আমাদের সাংবাদিক বন্ধুরা বিপত্তির বা নানা বিপত্তির মধ্যে পড়েছে। তারা চাকরিচ্যুত হয়েছে, তারা কোথাও চাকরি পাইতো না, এবং তারা বেশিরভাগই কিন্তু বেকার। এই যে একটা বৈষম্য, এই যে একটা সর্ব জায়গায়, সাংবাদিক না শুধু, সব জায়গায়, আমি আইনজীবীদের কথা বলেন, মনে করেন আপনার যে ডাক্তারদের কথা বলেন, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, সব জায়গায় কিন্তু এই ডিসক্রিমিনেশন হয়েছে। হয়তো চাকরিচ্যুতি হয়েছে, না হলে আপনার চাকরি ছেড়ে দিয়েছে, না হলে আপনার কোনো না কোনোভাবে এর কি পরিবেশটা, ফ্যাসিবাদ কি পরিবেশটা এমন ভাবে তৈরি করে ফ্যাসিবাদ তো এরকমই হয়, তার মতাদর্শের বা তার ফ্রেমের বাইরে কেউ গেলে সে আর টিকবে না। ফ্যাসিবাদ তো একটা মত, এটাও কিন্তু এটিও এক ধরনের এটা একটা পদ্ধতি। যারা ফ্যাসিবাদী ইয়েতে বিশ্বাস করে তারা এরকমই করে। এটা গভর্নমেন্ট যেরকম, প্রাইভেট সেক্টরে তারা বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, সর্ব জায়গায় তারা এই কাজগুলি, এবং তারাও কিন্তু ওরকম হয়ে যায়। ওই একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাটে আপনি ঢুকে গেলেন, ফেসিবাদের ফরম্যাটে, তখন আপনি আর মানুষের পর্যায়ে থাকেন না, আপনার মধ্যে কোনো মানবিক গুণাবলী সব লোপ পেয়ে যায়, গণতান্ত্রিক লোপ কিছু না। আপনার ওই যে একটা ফর্মুলা আছে, ওইটার মধ্যে আপনি ঢুকে পড়লেন, ওইটাই আপনাকে কোনো এবং ওইটাই জিন্দাবাদ দিতে থাকে তারা। অ্যাডভোকেট মেজবা, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আলোচনা শুনতে চাই। 2016 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, দৈনিক বণিক বার্তার সংবাদ, পোশাক শিল্পে অধিকাংশ শ্রমিকই অদক্ষ। এই অধিকাংশ শ্রমিক যদি অদক্ষই হয়, আমরা বিশ্বমানের যে তৈরি পোশাক শিল্পের স্বপ্ন দেখেছি, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কারখানা এখানে স্থাপন করেছি, এবং আমরা এই শিল্পের বিকাশের জন্য বিদেশিদেরকে আহ্বান করেছি। তাহলে এই অদক্ষ শ্রমিক দিয়ে আমরা বিশ্বমানের শিল্প কিভাবে করার স্বপ্ন দেখেছি, না এর পেছনেও কোনো কারণ ছিল? বা এই শিল্পকে আমরা দেখেছি যে নানান ধরনের বিতর্কের কারণে আমাদের প্রায় গার্মেন্টসের অর্ডার অন্য দেশে চলে যেত, অর্ডার ক্যান্সেল করে দিত, শিপমেন্ট ক্যান্সেল হতো, এবং এসব কারণে আসলে শ্রমিক অসন্তোষ কিন্তু আমাদের এই গার্মেন্টস সেক্টর বা তৈরি পোশাক শিল্পে কিন্তু বছরের পর বছর লেগে থাকতো। আমরা দেখেছি ঈদের দিন সকালবেলা বা ঈদের আগের দিনও আন্দোলন করতে দেখেছি, রোজার মধ্যে দেখেছি। হ্যাঁ, এই তারপরেও তো সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিটাকে সত্যি চাঙ্গা করছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই পোশাক শিল্পের শুরু হয়। তো এই সরকারের যেটা আমাদের ছিল, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে আমাদের পোশাক শিল্প নিয়ে বেশ একটা প্রতিযোগিতা আছে। ভারতের স্বার্থেই আমাদের জনগণকে নিশ্চুপ রাখা হয়েছে। কারণ উনি নিজের রাষ্ট্রকে ফোকলা করে অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়ে, এই ক্ষমতার অর্থ কি? এই ক্ষমতাটার অর্থ এই দেশের জনগণ ওনার পক্ষে ছিল না। ওনার দরকার ছিল ক্ষমতা, ওই যে ওনার পিতার
বিচার করা। এই দেশের মানুষের উপরে একটা রাক্ষসী বুড়ির মতো কাঁধে বসেছিলেন এবং এই দেশের আর্থিক অবস্থা যাই হোক তাতে কোনো অসুবিধা নাই, তাদের দেশ বন্ধু প্রতিবেশী ভারত, তার স্বার্থ থাকুক এবং ওনার ক্ষমতাটা থাকুক, এইটুকুই হলো লক্ষ্য। আর এর কারণে আমাদের গার্মেন্টস সেক্টর বলেন, আমাদের গ্যাসের ক্ষেত্রে বলেন, ইভেন আমাদের যে পানি যে প্রাপ্যটা সেটাও চলে গেল। উনি আর জন্য, এবং উনি ছিলেন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের কিছু লোকের জন্য, আর কিছু না। দেশ এর উন্নতি, দেশের ওনার কাছে কোনো বিষয় ছিল ছিল না। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে একটু জানতে চাই। আর একটি সংবাদের শিরোনাম আমরা আপনার নজরে আনছি। 2020 সালের খবর, দৈনিক বণিক বার্তার খবর, দারিদ্র্য বিমোচনে বিশ্ব ব্যাংকের প্রকল্প, দারিদ্র্য পীড়িত এলাকায় অর্থ পৌঁছায় সবচেয়ে কম। এদের প্রতি তো রাষ্ট্রের দায় আছে, এদের প্রতি তো সরকার এবং রাষ্ট্রের দায়। আমরা কি গত 16-17 বছরে আমরা যা দেখেছি, এরা তো মানুষকে মানুষই মনে করতো না। এখন মনে করেন দরিদ্র মানুষরা কি করতে পারে বলেন, তাদের জন্য ফান্ড এনে আপনি ওইটা লুটপাট করে নিচ্ছেন। 1000 কোটি টাকা খরচ করলেন আর হয়তো 9000 কোটি টাকা 8000 কোটি। আমরা তো শেখ হাসিনাকে বারবার বলতে শুনেছি যে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ওনার বাবা জীবন দিয়ে গেছেন, যুদ্ধ করেছেন, 71-এ যুদ্ধ করেছেন এই দরিদ্র পীড়িত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। এবং উনি এই মানুষের মুখের দিকে তাকালে ওনার বাবার কথা মনে পড়ে যায়। উনি এই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, এরকম তো বারবার বলতে শুনেছি। তারপরেও এইরকম সংবাদের শিরোনাম আসে কি করে? বিষয়টা হচ্ছে উনি তো বক্তৃতা যখন দিতেন উনি এগুলো বলতেন। এখন মানে একটা হলো আপনি বলা, আর একটা হলো আপনি মানে কি করছেন সেটা মানুষ কি পাচ্ছে, মানে বাস্তবায়নটা কি করছেন সেটার ফল পাচ্ছে কিনা সেটা, সেই জন্য এই ধরনের শিরোনাম হয়েছে। মানে জনকল্যাণ কতগুলি আপনার কসমেটিক কথা, ডেভেলপমেন্টের কথা বলতো যে আমরা এখানে উন্নয়ন করছি, এখানে আর এবার দেখা যাচ্ছে যে ওখান থেকেও লোনের টাকা এনে এগুলো করে সেখান থেকে লুটপাট হয়ে গেছে। তো কিন্তু এখন এই যে 5 আগস্ট পরবর্তী সময় যে ছাত্র জনতার রক্তের মধ্য থেকে আমাদের একটা নতুন সময় এসেছে, নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সব আপনারা দুজনই অনেক আলোচনা করলেন। এই সব কাটিয়ে উঠে আসলে আমাদের সামনের পথটা কেমন হওয়া উচিত, কোন কোন ক্ষেত্রে আসলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আমরা যেটা চাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবেও, এই যে সংস্কারগুলি ওনারা সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এটা আপনার 20 বছর সংস্কার কিন্তু আগেও হয়েছে, কিন্তু সংস্কার কিন্তু কখনো হয় নাই তা না, বিভিন্ন সময় সংস্কার তো চলছে, এটা চলমান। ওনারা, আমরা মনে করি যে একটা নির্বাচন করার জন্য যেই জায়গাগুলোকে সংস্কার করে দিলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ একটা সত্যিকারের গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, ততটুকুই করতে পারবে, করে দেওয়া উচিত। ওটারা ওনারাও নিজেরা বলছেন, সরকারের পক্ষ থেকে ওনাদের উপদেষ্টা এবং আমাদের প্রফেসর ইউনূস সাহেবও বলেছেন, ওনারা নির্বাচনের আলোচনা করেছেন। কিন্তু এবং অন্যান্য সেক্টর, আর্থিক, এই যে মধ্যে আর্থিক খাতে ওনারা কিছু উদ্যোগ নিয়েছে, এগুলো তো অনেক বড় কাজ নিচ্ছে, ভালো, ওনারা যতদিন পারে করবেন, যে কদিন থাকে ওনারা হয়তো শুরু করে এটা ফাইন। কিন্তু আমার কথাটা হচ্ছে, মনে করেন অন্যান্য ক্ষেত্রে, আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রেও কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করছি। বাংলাদেশকে তো একেবারে দুর্বল করে দেওয়া হয়েছে, যার কারণে ওখান থেকে বের করে এনে যে আমাদের বর্তমান সরকার যে কিছু কিছু কথা বলছে, এটা তো আমি কিছু প্রশংসা করি যে করছে। এবং একে আমাদের বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন, জনগণ কেন্দ্রিক সব ব্যবস্থা হওয়া উচিত। আপনি কোথাও যদি কোনো সমস্যা করেন, আলটিমেটলি আপনাকে পে করতে হবে, কিন্তু কাজে ওটা মাথায় রেখে সংস্কার করেন, সরকার পরিচালনা করেন, সবকিছু ওইভাবে করতে হবে, কিন্তু আপনি নাইলে আর এর থেকে নিস্তার নাই। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। অ্যাডভোকেট মেজবা, আমরা শেষ করব, এই সরকারকে আপনার পরামর্শ আছে কিনা, বা যে স্বপ্ন নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এবং আপনাদের বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছেন, ছোট্ট করে প্রত্যাশা এবং পরামর্শ। অনেক কথা শোনা যায়, অনেক চাঁদাবাজি, এটা কে করতেছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে সে যেই হোক তাকে যে আইনের আওতায় আনা এবং দেশের মানুষ একই সঙ্গে মব জাস্টিস না হয়, সেটা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এবং যারা অন্যায় করেছে তারাও ন্যায় বিচার পেতে হবে। আর সর্বশেষ যেটা বলবো, নির্বাচন এবং যেই সংশোধন অথবা সংযোজন যাই বলি, এগুলো একসাথেই ক্রমগতিতে চলা। যদি এরকমই হয় যে হ্যাঁ আমরা সব সংশোধনেই থাকলাম, নির্বাচন পিছিয়ে যাচ্ছে,
এরকম না, এই জনগণের কাছে যেন মেসেজটা না যায় যে এই সরকার মানে জনগণের চাহিদা মতোই, হ্যাঁ। জনগণের ডিমান্ডকেও প্রাধান্য দিয়ে এবং যৌক্তিক সংস্কার করে সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে তার সেটি মানে এই দ্রুত নয় করার হ্যাঁ, তাগিদ হ্যাঁ, আপনার, তাই মানে তো? দ্রুত মানে অবশ্যই সেটা একটা নিয়ম, জোর করে তার করা যাবে, নিয়মের ভিতরে যাইতে হবে। এবং এই সংস্কার তো যত পরবর্তী ডেমোক্রেটিক গভর্নমেন্ট যারা আসবেন তারাও যাতে ওটা চলমান রাখতে পারে। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথচলায় জাতীয় ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না, এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।